নমস্কার। যোগের পথে রোগ আরোগ্য সকলেরই পরকযোগ্য। আমরা এখন যোগাসন নতুনদের জন্য এবং শুরুতে যারা অভ্যাস করতে যায় তাদের জন্য কয়েকটি যোগাসন করব। আবাল বৃদ্ধ বনিতা এই যোগাসন করতে পারি। প্রথমেই শুরু করো পদ্মাসন। আসন চর্চার আগে ভারতীয় পরম্পরা অনুসারে নমস্কারও করেছে। তো এখন পদ্মাসন দেখি। পদ্মাসন ছড়া আকারে পদ্ম ফুলের পাপড়ির মতো পায়ের দুটি পাতা। পদ্মাসন শ্রেষ্ঠ আসন, ধ্যানে সর্বসিদ্ধিদাতা। দুটো পায়ের গোড়ালি কাছাকাছি থাকতে পারলে ভালো হয়। পায়ের পাতা, তুমি সামনের দিকে তাকাও, পায়ের পাতা থাই মাসেলস থেকে বাইরে যাতে না বেরিয়ে যায় সেদিকে নজর রাখতে হয়। দুটো হাঁটু যত বেশি ওপেন অর্থাৎ খোলা থাকে তত বেশি সুবিধা হয়। হাঁটু দুটো মেঝেতে লেগে থাকবে। হাতের আঙুল হাঁটু থেকে ভেতরে থাকতে পারলে ভালো হয়। লুকিং অর্থাৎ তাকানো সামনের দিকে হতে হবে। ঠিক আছে। পদ্মাসন ধ্যান অভ্যাসের ক্ষেত্রে যেমন কাজে লাগে, একাগ্রতার ক্ষেত্রে কাজে লাগে। ছেলে মেয়েদের পদ্মাসন করাতে পারলে ভালো হয় এবং এই হাঁটু ভাঁজ করে থাকা হয় অর্থাৎ পায়ের পেশিগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে পদ্মাসনে। এরপরে শুরু করো বজ্রাসন। বজ্র কঠিন সম দেহ যদি গড়ো, আহারের পরে বজ্রাসন করো। হাঁটুর উপরে হাত রাখছে, দুটো পায়ের বুড়ো আঙুল সোজা কাছাকাছি থাকছে এবং গোড়ালি কাছাকাছি থাকছে। বডি সোজা থাকবে। এটাও পাশের দিক থেকে করছে, পাশের দিক থেকে দেখার জন্য। এবার একটু সামনের দিকে ঘুরে করো। তো বজ্রাসন আমরা যখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে বজ্রাসন করতে বলা হয়। রক্ত তরল এবং তরল পদার্থ নিচের দিকে যাওয়ার প্রবণতা রাখে। তো সেক্ষেত্রে পায়ের পেশির উপরে এই যে বসা হয়, বসার ফলে কি হচ্ছে, নিচের দিকে রক্ত প্রবণতা এবার কম যায়। আর খাওয়ার পরে নাভির কাছাকাছি রক্ত আসা প্রয়োজন। তো সেই জন্য হজম খুব ভালো হবে বলে এই আসন হজমে খুব সাহায্য করে থাকে যদি 5 থেকে 7 মিনিট খাওয়ার পরে বসা হয়। ঠিক আছে। বজ্রাসনের পরে ভেকাসন। দুটো হাঁটু ওইখান থেকেই করো না। হ্যাঁ, ভেকাসন একটু কৌণিকভাবে হলো। ভেকাসন, ভেক অর্থাৎ ব্যাং। কনুইটা হাঁটু থেকে ভেতরে থাকতে পারলে ভালো হয়। কনুই থেকে যে মধ্যমা আঙুল রয়েছে এটা যাতে সোজা থাকে সেদিকে একটু সচেতন থাকবো। ভেকাসন গলা যতটা মেঝের দিকে আসতে পারে এবং চেস্ট এবং নাভি মেঝেতে লাগিয়ে দিতে পারলে ভালো হয়। পায়ের দুটো বুড়ো আঙুল এক জায়গায় থাকবে, গোড়ালি পাছাতে লেগে থাকবে। ছেড়ে দিই। ভেকাসনের পরে ওখান থেকেই তুমি ভুজঙ্গাসনের জন্য শুয়ে পড়ো। আস্তে আস্তে পা মিলে দাও। ভুজঙ্গাসন, কুসঙ্গ ভুজঙ্গ। তো আমরা এখন ভুজঙ্গাসন, ভুজঙ্গ অর্থাৎ সাপ, সাপের ন্যায় এই ছবিটি হবে। তুমি করছো না। হাতের আঙুলগুলো এমনভাবে অবস্থান থাকবে কাঁধ থেকে ভেতরে, সামনেও আঙুল এমনভাবে রাখবো এপাশে কাঁধ থেকে ভেতরে। ওখানে পায়ের বুড়ো আঙুল এক জায়গায় থাকবে, গোড়ালি এক জায়গায় থাকবে, হাঁটু এক জায়গায় থাকবে। কনুইটা ভেতরের দিকে টান টান করে থাকবে। এবার নাভি পর্যন্ত ওর বডি তোলার চেষ্টা করবে। ওজন হাতের উপরে বেশি দেওয়া না হলেই ভালো হয়। হাতের তালু মেঝের সঙ্গে চিপকে দিতে হবে। তাকানো লুক ফরওয়ার্ড হবে। কোনো কোনো ক্ষেত্রে কেউ ওপরের দিকে কৌণিকভাবে রেখেছে বা রাখে, তো এক্ষেত্রে তাকানো সামনের দিকে হবে। নামিয়ে দাও। ভুজঙ্গাসন কোমরের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যাদের ব্যাক পেন হয়ে থাকে তাদের জন্য ভুজঙ্গাসন খুব জরুরি। যারা শ্বাসকষ্টে ভোগে তাদের জন্য ভুজঙ্গাসন জরুরি। এবার আসছি শলভাসন। শলভাসন কোমরের ক্ষমতা বৃদ্ধিতে খুব সাহায্য করে। হাতের তালু মেঝের দিকে থাকে, হাত পায়ের দিকে করে দেওয়া হয়। ও এক পদ শলভাসন দেখাবে, একটি পা তুলে শলভাসন দেখাবে। ফিজিওথেরাপিস্টরা শলভাসন অভ্যাস করতে তাদেরকে সাজেশন দেন যাদের কোমরের সমস্যা থাকে। একটি পা তুমি তোলো। হ্যাঁ, হাঁটু সোজা রাখতে হবে, পায়ের পাতা বাইরের দিকে টান টান করতে হবে। যাদের কোমরের সমস্যা থাকে তাদের জন্য এই অভ্যাস খুব জরুরি। আপনি অভ্যাস করেন, ফল অবশ্যই পাবেন। 30 থেকে 45 ডিগ্রি কোণ করে পা তুলে রাখতে পারলে ভালো হয়।
একটিবারে দ্বিতীয় পা তোলো, দেখি পা নামিয়ে দাও, দ্বিতীয় পা তোলো। পা যাতে মুভমেন্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই পা রাখার ক্ষমতা যত দীর্ঘ সময় হতে পারবে তত ধীরে ধীরে কোমরের ক্ষমতা বৃদ্ধি হতে থাকে। নামিয়ে দাও। দুটো পা এবার একসঙ্গে তোলার চেষ্টা করো। সলব অর্থাৎ পতঙ্গ, ফড়িং, ঠিক আছে, ছেড়ে দাও। এরপরে শবাসন দেখি, শুয়ে শুয়ে তুমি ওখান থেকেই বডি ঘুরিয়ে দাও। শবাসন, শবাসন খুব সহজ সরল আসন। দুটো পায়ের গোড়ালি ফাঁকা রাখলাম, 5 থেকে 7 ইঞ্চি বা 10 ইঞ্চি পর্যন্ত হাতের তালু উপরের দিকে থাকছে, শরীর আলতো নরম করে থাকবে, চোখ বন্ধ থাকবে শবাসনের ক্ষেত্রে। শবাসন দেখতে খুব সহজ সরল। এই শবাসনকে কেন্দ্র করে গভীর নিদ্রাতে আমরা পৌঁছাতে পারি। শবাসন শরীর পেশি যত লুজ করে দিতে পারবো, আলগা করে দিতে পারবো, সুবিধা হবে। মন শান্ত করে কেবলমাত্র ব্রিথ যাতায়াত করবে, যে আমাদের শ্বাসবায়ু যাতায়াত করে, শ্বাসের প্রতি আমাদের মনোযোগ থাকবে। শবাসন, ঠিক আছে, ছেড়ে দিই। এবার দাঁড়িয়ে পড়বো। দাঁড়িয়ে কয়েকটা আসন দেখবো। দাঁড়িয়ে খুব সহজ সরল। শবাসন যদিও শেষে করতে হয়, কিন্তু কিছু কিছু অভ্যাসের পরে মাঝে মধ্যে শবাসন করতে পারলে। আমরা দাঁড়িয়ে পড়ছি। দাঁড়িয়ে প্রথমে যে আসন বৃক্ষাসন দেখবো। দাঁড়িয়ে বেশ কিছু আসন আছে যেগুলো ভারসাম্যকারী আসন। এই ভারসাম্যকারী আসন তারাই করবে যাদের হাই বিপি আছে, তাদের জন্য ভারসাম্যকারী আসন খুব সাহায্য করে থাকে। তুমি একবার করো, পা তোলো। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। ছোটবেলায় অনেকেই এই ছড়া পড়ে থাকে। গাছ তার একটি কাণ্ডের উপরে অনেক শাখা প্রশাখা, অনেক ডালপালা আর হাজারো হাজারো পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কাণ্ড তার একটি। তো সেভাবে শরীরে অনেক উপরের পার্টস রয়েছে, কিন্তু একটি পায়ের উপরে দাঁড়িয়ে থাকা। পায়ের আঙুল সামনে লেগে থাকা, বুড়ো আঙুল যেমন সামনে, ছোট আঙুল কুড়ি আঙুল পেছনে, এবং ঠিক সাইডের দিকে পা যাওয়ার কথা। তুমি সামনের দিকে লক্ষ্য রাখো। হাঁটু সামনের দিকে আসবে না, হাঁটু পেছনের দিকে থাকবে না। এই যে বাহু উঠেছে কান বরাবর থাকবে। হাত উপরের দিকে যতটা বেশি টানটান করে থাকবে, পাঁজর উপরের দিকে টানটান করা হয়ে থাকবে বৃক্ষাসনের ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে বুকের কাছে হাত অনেকে নিয়ে চলে আসে। তুমি নমস্কার ভঙ্গিমার মতো বুকের কাছে হাত নিয়ে চলে আসো। প্রাথমিক দশাতে এভাবেও বৃক্ষাসন করানো হয়, কিন্তু যত অভ্যাস এগোতে থাকবে তত হাত উপরের দিকে অভ্যাস করতে পারলে ভালো হয়। বৃক্ষাসন খুব সুন্দর। নামিয়ে দাও। পায়ের ক্ষমতা বৃদ্ধিতে অনেকে এবার আমরা করব তাড়াসন। তাড়াসন খুব সহজ সরল আসন। তাড়াসন 3 থেকে 4 ইঞ্চি পায়ের গ্যাপ নিয়ে নাও। এবার হাত দুটো এক জায়গায় করে নিই, মাথার উপরে হাত রাখি। শ্বাস নিতে নিতে হাতের তালু উপরে করো। শ্বাস নিতে নিতে হাতের তালু উপরে করো। যখনই এই তাড়াসন অভ্যাস করা হয় তখন শ্বাস নিতে নিতে করছে এবং পাঁজর উপরের দিকে টানটান হয়। আর তাড়াসন খুব সাহায্য করে আমাদের পেট পরিষ্কার রাখার জন্য, অর্থাৎ আমাদের যে মলাশয় আছে সেই মলাশয় পরিষ্কার রাখার জন্য তাড়াসন খুব সাহায্য করে। সকালবেলা গরম জল খাওয়ার পরে যদি তাড়াসন অভ্যাস করা যায় তাহলে প্রতিদিন সকালবেলা পায়খানা হওয়া বা মল ত্যাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোট ছোট শিশুদের অনেকেরই সকালবেলা উঠে মল ত্যাগ হয় না, তাদেরকে গরম জল খাইয়ে তাড়াসন এবং আমরা এখন সুখাসন দেখছি। সুখাসন খুব সহজ সরল অভ্যাস। মেঝেতে যেভাবে বসা হয় সেভাবেই সুখাসন। প্রথমে ডান পা ভাঁজ করে নাও বা যে কোনো একটা পা ভাঁজ করে নাও, তারপরে দ্বিতীয় পা ভাঁজ করে পদ্মাসনের মতো তুলে নাও। খুব সহজ সরল অভ্যাস সুখাসন। আর ধ্যানাসন অভ্যাসের মতো যেভাবে হাত রাখতে হয় সেভাবে হাত রাখা হয়েছে। ফেস স্মাইলি থাকতে হবে, ঠিক আছে। আর মেরুদণ্ড সোজা সামনের দিকে তাকানো, ঠিক আছে। সুখাসন ছেড়ে দাও। এরপরে সিদ্ধাসন। এই সুখাসনটাকেই সিদ্ধাসন যখন করতে যাব তখন খুব সচেতন থাকবো। এই পাটা উপরের পাটা খুলে দাও, নিচের পাটা যেখানে ছিল সেটা থাকছে, নাভি সোজা থাকছে। দ্বিতীয় পা ভাঁজ করে নিয়ে গিয়ে এভাবে রাখার চেষ্টা করো, ঠিক আছে না? তো গোড়ালির উপরে গোড়ালি থাকছে এবং নাভির সোজা হাত গোড়ালি থাকছে, সেগুলো খেয়াল রাখি।
হাতের অবস্থান যেমন ছিল তেমন থাকবে, হাতের অবস্থান যেমন ছিল তেমন থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা হাত এভাবে সোজা দেখি, সোজা আমরা রাখতে পারি, ঠিক আছে। আবার কেউ যদি মনে করি কোনোই হালকা ভাঁজ করে নিয়ে হাঁটুর উপরে হাত রাখবো, সেটা সম্পূর্ণ যিনি অভ্যাস করবেন তার উপরে নির্ভর করছে, ঠিক আছে। ছেড়ে দিই। শয়ন চক্রাসন। শয়ন চক্রাসন খুব সহজ সরল অভ্যাস। যারা প্রাথমিক পর্যায়ে অভ্যাস করে তারা একটু পায়ের দিকে যাই, একটু এগিয়ে। শয়ন চক্রাসন প্রতিযোগিতার ক্ষেত্রে একরকম হয়, আর স্বাভাবিকভাবে অভ্যাস করতে একরকম হয়। প্রথমে স্বাভাবিক অভ্যাস দেখি, স্বাভাবিক অভ্যাস, হ্যাঁ এইভাবে। এই হচ্ছে স্বাভাবিক অভ্যাস। চেষ্টা হতে হবে কোমর কতটা উঠছে, কোমর তোলো, হ্যাঁ, মাথা ঝুলিয়ে দাও, ঠিক আছে না? এটা স্বাভাবিক অভ্যাসের ক্ষেত্রে ভাবা যায়। এবার আবার শুয়ে পড়ো। আর প্রতিযোগিতার ক্ষেত্রে যেটা ভাবা হয় সেটা হচ্ছে দুটো হাত দিয়ে গোড়ালি নিয়ে নাও, গোড়ালি গ্যাপ করে তোলো। গোড়ালি দুটো কোমরের দুপাশে চলে এলে ভালো হয়। এবারে হাত দুটো কাঁধের দুপাশে রাখো, আস্তে আস্তে তোলো, মাথা ঝুলিয়ে দাও। এভাবেই শয়ন চক্রাসন একটু পায়ের দিকে যাবে, ঠিক আছে। পেট আরেকটু বেশি করে তোলার চেষ্টা করো, মাথা ঝুলিয়ে থাকবে, মাথা ঝুলে থাকবে, মাথা ঝুলে থাকবে। শয়ন চক্রাসন ছেড়ে দাও। আমরা সিংহাসন দেখব। সিংহাসন প্রথমে বজ্রাসনে বসে যাই, সামনের দিকে মুখ করে। তারপরে হাঁটু দুটো ওপেন করে দিই। এবার দুটো হাত সামনে রাখি, দুটো হাত হাঁটুতেও রাখতে পারি অথবা মেঝেতে রাখতে পারি। তো এবার হচ্ছে এটা কি, সামনে তুমি মেঝেতেই রাখো, হাত হাঁটুতে রাখতে পারি, মেঝেতে রাখতে পারি। বডি একটু সামনের দিকে ঝুঁকে জিভ বের করি, হ্যাঁ, খুব জিভ বের করতে হয় বড় করে। এবার সাউন্ড একটি করতে হয়, যে সাউন্ডের ফলে আমাদের গলায় যে স্বর গ্রন্থি আছে, তো সেই স্বরযন্ত্র খুব অ্যাক্টিভ হয়ে ওঠে। আমি একবার সাউন্ড করছি জিভ বের করে। জিভ বের করার পূর্বে শ্বাস দিয়ে নিতে হয়, এতে গলায় যে কফ স্লেমা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। আরও একবার করছি, প্রচুর করে শ্বাস শরীরের ভেতরে নেওয়ার প্রয়োজন। আমরা এখন সেতু বন্ধন আসন দেখব। সেতু বন্ধন আসন খুব সহজ সরল, পাশের দিকে শুয়ে পড়তে হচ্ছে। এবারে হাঁটু ভাঁজ করে দাও, ঠিক। দু হাত দিয়ে দুটো পায়ের গোড়ালি ধরো, এবার কোমর তোলো। কাঁধ মেঝেতে লেগে থাকছে, গোড়ালি দুটো কাছাকাছি, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে গোড়ালি ওপেন হয়ে থাকে। যারা বয়স্করা রয়েছে, যারা অভ্যাস করতে চাইবো, তারা হাঁটু ফাঁকা রাখবো, তারা গোড়ালি ফাঁকা রাখবো। কিন্তু ছোটরা চেষ্টা করবো গোড়ালি কাছাকাছি, পায়ে বুড়ো আঙুল কাছাকাছি, কোমর আরও একটু বেশি উঠতে পারলে ভালো হয়। শরীরে কোনো ভাইব্রেশন হবে না, কাঁধ মেঝেতে লেগে থাকবে। কোমরের ব্যাক পেনের জন্য এই আসন খুব সাহায্য করে থাকে। এরপরে সেতু বন্ধন আসনের পরিপূরক আসন করো, পবন মুক্ত আসন। হাঁচ করে নাও, চেস্টের কাছাকাছি দুটো হাত করো। এবারে হাত দিয়ে ধরো, হাত সেভাবেই ধরা হয় বিবেকানন্দ যেভাবে দাঁড়িয়ে থাকতেন হাত কাঁধের কাছে ধরে, সেভাবেই। পবন মুক্ত আসন আমাদের শরীরের প্রয়োজনীয় গ্যাস শরীর থেকে বের করে দেওয়ার জন্য পবন মুক্ত আসন খুব সাহায্য করে। ব্যাক পেনের জন্যও পবন মুক্ত আসন খুব সাহায্য করে। ফরওয়ার্ড বেন্ডিং এড়িয়ে যেতে হয় ব্যাক পেনের জন্য, কিন্তু পবন মুক্ত আসন এমন একটি অভ্যাস, আমরা যখন মাতৃ জঠরে ছিলাম তখন এই অবস্থায় ছিলাম বলে এটি খুব সহজ সরল, সকলেরই করা প্রয়োজন। ছেড়ে দাও। ঠিক, এবার হাত দুটো বজ্রাসনের মতো বসো। এখানে প্রথমে হাত দাও, এভাবে বজ্রাসনের মতো বসতে হয়। এবার হাত দুটো পাশের দিকে রেখে দিই, রেখে দিয়ে আস্তে আস্তে কোণের উপরে ভর দিয়ে শুয়ে পড়ি। খুব খেয়াল রাখতে হবে প্রতিযোগিতার ক্ষেত্রে হাঁটু যাতে না উঠে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবার হাত দুটো ওপরের দিকে তুলি, ওপরের দিকে হাত এইভাবে ওপরের দিকে তুলি, তারপরে কোণের কাছে ভাঁজ করে ধরি। খুব ভালো করে ফিগার লক্ষ্য রাখি, হাত এভাবে থাকছে, এই যে রাখলাম
এই কোণের ভেতরে হাত থাকবে, এভাবে থাকবে, তারপরে মাথার দিকে নিয়ে যাবো, হাত এখানটায় রাখবে, এবারে মাথার দিকে নিয়ে যাও। শরীরে সেভাবেই সামঞ্জস্য করা রয়েছে বা আছে। কাঁধ এখানে মেঝেতে লেগে থাকবে, পায়ের পাতা, গোড়ালি যতটা ভেতরে থাকে, ছোটদের ক্ষেত্রে দেখা যাবে গোড়ালি ওপেন থাকতে পারে, হাঁটু অনেক সময় উঠে যায়, হাঁটু যাতে না উঠে যায়, হাঁটু যাতে ক্লোজ থাকে সেগুলো খেয়াল রাখতে হবে সুপ্ত বজ্রাসনের জন্য। ব্যাক পেনের জন্য সুপ্ত বজ্রাসন খুব জরুরি, তবে সকলের জন্য এই সুপ্ত বজ্রাসন নয়। যাদের দীর্ঘদিনের অভ্যাস আছে তারা সুপ্ত বজ্রাসন করবে, সেক্ষেত্রে তারা সেতু বন্ধনাসন করতে পারে। আস্তে আস্তে ও ছাড়বে কেমন, দুটো হাত আগের মতো করে উঠে আসে, এবার আস্তে আস্তে হাত খুলছে, আবার হাত দুটো পাশে রাখছে, এবার কোণের উপরে ভর দিয়ে উঠে আসে। এই ওঠার সময় খেয়াল রাখতে হবে হাঁটু যাতে না হয়, হাঁটু উঠলে বোঝা যাবে যে কোমরের ব্যালেন্স কম আছে বা শরীরের ব্যালেন্স কম আছে, সুপ্ত বজ্রাসন। ঠিক আছে, এবারে বক্রাসন করব। দুটো পা মিলে দাও, বজ্রাসন খুলে দাও, বক্রাসন একটু পিছিয়ে যাও। বক্রাসন খুব সহজ সরল অভ্যাস। বক্রাসন একই দিকে পা রেখে অভ্যাস করা যেতে পারে। একই দিকে পা রেখে মানে যদি এটা বাম পা হয় তাহলে বাম দিকে রেখে অভ্যাস করা যেতে পারে। খেয়াল রাখতে হচ্ছে যে হাঁটু আছে, হাঁটুর মাঝখানে পায়ের পাতা থাকছে। এবারে হাঁটু যেদিকে উঠেছে, বক্রাসনের নিয়ম হচ্ছে হাঁটু যেদিকে ওঠে দুটো হাত সেই দিকে পাঠিয়ে নিয়ে চলে আসে। একটা হাত পেছনে আছে, এবার এদিক থেকে পেছনের দিকে তাকানোর চেষ্টা করো। খুব খেয়াল থাকতে হবে এখানে পায়ের পাতা, এখানে এই কাঁধ, প্রথম কাঁধ এবং দ্বিতীয় কাঁধ যাতে একই লাইনে হতে পারে, সেটা বক্রাসনে। প্রাথমিক পর্যায়ে অনেকের অসুবিধা হতে পারে, যাদের পেটে মেদ আছে, যাদের থাই মাসেলস অনেকটা হেভি আছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো এই বক্রাসনকে দুদিক থেকে করতে হয়, এটা মোচড়ানো একটি আসন, টুইস্ট করে করতে হয়। এই বক্রাসনের পা এবারে ভেতরের দিকে, হ্যাঁ তুমি রিল্যাক্স হয়ে যাও, হাত ছেড়ে দাও, সামনের দিকে আসো। এবার এই পাটাকে ক্রস করে করি, ঠিক গ্রামার সেটাই যে যেদিকের পা উঠছে সেই দিকেই দুটো হাত আসছে। অনেক সময় হয় কি হাঁটুর কাছে যে কনুইটা থাকে সেই কনুইটা দিয়ে পেছনের দিকে হাঁটুকে ঠেলতে হয়। হাত স্ট্রেট রাখো, এই হাত দিয়ে হাঁটুর কাছে ধরো। এই হচ্ছে বক্রাসন। ওদিকে সাইডের দিকে তাকাও, হাতের আঙুলে এক জায়গায় থাকবে, পায়ের পাতা টান টান থাকছে। এই পায়ের পাতা, এই কাঁধ এবং এই কাঁধ, শরীর আরও উপরের দিকে টান টান করে, পাঁজর টান টান করে তুলে অভ্যাস করতে হবে। ছেড়ে আমরা ত্রিকোণাসন দেখব। ত্রিকোণাসন ব্যালেন্সিং পশ্চার, দাঁড়িয়ে দুটো পা গ্যাপ করে দাও। পা ততটাই গ্যাপ হবে, একটা পায়ের হাইট যতটা ততটাই পা গ্যাপ হবে। এবার হাত দুপাশে তুলে দাও কাঁধের সমান্তরাল করে। এবার যেদিকে ঝুঁকবো সেদিকের পায়ের পাতা বাইরের দিকে চলে যাবে, ধীরে ধীরে যাচ্ছে। যে হাতটা উপরের দিকে থাকে তার মধ্যমা আঙুলের দিকে তাকাতে হয়। খেয়াল রাখতে হবে যে পা যে সোজা আছে, বডি যাতে সেই সোজা যায়, মুভমেন্ট যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। চিবুক যাতে কাঁধের কাছে লেগে থাকে সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে উঠে আসুন। এটা সমস্থিতি আসন, খুব সহজ। দুটো পায়ের বুড়ো আঙুল 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ থাকছে, গোড়ালি এক জায়গায় থাকছে, হাতের তালু কোমরের দুপাশে থাকছে, হাতের তালু কোমরের দুপাশে থাকছে, চাউনি সামনের দিকে। এখানে সমস্থিতি আসন, এটাই ভাবা হয়েছে। এবার সমস্থিতি আসনের দ্বিতীয় পশ্চাৎ নমস্কার ভঙ্গিমাতেও থাকতে পারে সমস্থিতি আসন। এই দুটো কনুই সোজা হতে হবে, ভূমি সমান্তরাল হতে হবে, হাতের আঙুল ঊর্ধ্বমুখী হবে, হ্যাঁ সামনের দিকে তাকানো, সমস্থিতি আসন।